আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের আজকের অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্র এর চতুর্থ অধ্যায়ে কিছু প্রাথমিক বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা সেই আলোচনার ধারাবাহিকতায় আমরা জ্ঞানমূলক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। চলুন আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্নের উত্তর জেনে নিই। আজকে আমরা জানব আয় পদ্ধতিতে জাতীয় আয় কি। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উৎপাদন কার্যে নিয়োজিত উপকরণ সমূহের অর্জিত আয়ের সমষ্টিকে বলা হয় আয় পদ্ধতিতে জাতীয় আয়। তার মানে হলো নির্দিষ্ট সময়টি সাধারণত এক বছরের হবে এবং একটি দেশের উৎপাদন কার্যে নিয়োজিত, তার মানে একটি দেশের সার্বিক উৎপাদন কাজে নিয়োজিত যত উপকরণ সমূহ রয়েছে সেই অর্জিত আয়ের সমষ্টিকে বলা হবে আয় পদ্ধতিতে জাতীয় আয়। এখন আমরা জেনে নিব ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কি। একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের সকল নাগরিকের সব ধরনের ব্যয়ের সমষ্টি হচ্ছে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। তার মানে নির্দিষ্ট সময়ের মধ্যে একটি দেশের যাবতীয় বা সকল যে নাগরিক রয়েছে সকল নাগরিকের সব ধরনের ব্যয়ের সমষ্টিকেই আমরা বুঝব ব্যয় পদ্ধতিতে জাতীয় আয়। এরপর রয়েছে বাজার দামে জাতীয় আয়। কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের উৎপাদিত সকল পণ্য ও সেবার পরিমাণকে বাজার দামে প্রকাশ করলে, অর্থাৎ বাজার দাম দিয়ে গুণ করলে যে ফল পাওয়া যায় তাকে বাজার দামে জাতীয় আয় বলে। তার মানে হলো নির্দিষ্ট সময়ের মধ্যে এক বছরে দেশের সকল উৎপাদিত পণ্য বা সেবার পরিমাণকে বাজার দামে প্রকাশ করবে, অর্থাৎ বাজার দাম দিয়ে যদি আমরা গুণ করি সেই গুণফল থেকে আমরা যে তথ্যটি পাবো তাই আমরা বুঝে নিব বাজার দামে জাতীয় আয়। এরপর রয়েছে চলতি দামে জাতীয় আয়। একটি নির্দিষ্ট বছরে দ্রব্য এবং সেবার পরিমাণকে ওই বছরে দ্রব্য ও সেবার গড় দাম স্তর দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে চলতি দামে জাতীয় আয় বলে। সুপ্রিয় শিক্ষার্থী, তার মানে হলো আমরা বাজার দামে হচ্ছে বাজারে যে বাজার নির্দিষ্ট দাম দিয়ে আমরা যদি গুণ করি সেক্ষেত্রে আমরা বাজার দামে জাতীয় আয় পাবো, আর এক্ষেত্রে হচ্ছে দ্রব্য বা সেবার গড় দাম স্তর দ্বারা যদি আমরা গুণ করি তাহলে পাবো চলতি দামে জাতীয় আয়। এখন আমরা জেনে নিব স্থির দামে জাতীয় আয় বলতে কি বুঝি। একটি নির্দিষ্ট বছরে উৎপাদিত পণ্য ও সেবার পরিমাণকে অতীতের কোনো ভিত্তি বছরের গড় দাম কিংবা দাম স্তর দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকে স্থির দামে জাতীয় আয় বলা হয়। এক্ষেত্রে আমরা আরও যে বিষয়টি পেলাম তা হলো পণ্য বা সেবার পরিমাণকে অতীতের কোনো ভিত্তি বছরকে ধরে গড় দাম কিংবা দাম স্তর, গড় দাম অথবা দাম স্তর দ্বারা গুণ করলে যা পাবো তা হলো আমাদের স্থির দামে জাতীয় আয়। এখন আমরা জেনে নিব উপকরণ দামে জাতীয় আয় অথবা উৎপাদন খরচ ভিত্তিক জাতীয় আয় কি। একটি দেশের কোনো নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত উপকরণ সমূহের আয় যোগ করে যে ফল পাওয়া যায় তাকে উপকরণ দামে জাতীয় আয় বলা হয়। তার মানে এক বছরে বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে নিয়োজিত এই সকল উপকরণ সমূহ রয়েছে, উপকরণের আয় যোগ করে যা পাওয়া যাবে তাকেই বলা হয় উপকরণ দামে জাতীয় আয়। এখন আমরা জেনে নিব পরোক্ষ কর কি। যে করের ফলে পণ্যের মূল্য বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় না তাকে পরোক্ষ কর বলা হয়। পরোক্ষ কর যেমন ভ্যাট, আবগারি শুল্ক ইত্যাদি। এখানে আমরা টিআই নামেও যখন আমরা ম্যাথ করব সেক্ষেত্রে পাবো ইনডাইরেক্ট ট্যাক্স হিসেবে এটির ব্যাখ্যা আসবে। তাহলে আমরা পরোক্ষ কর থেকে যে বিষয়টি পেলাম তা হলো যে করের ফলে মূল্য বৃদ্ধি পায় কিন্তু উৎপাদন ব্যয় বৃদ্ধি পায় না তাকে পরোক্ষ কর বলে। তার উদাহরণ হলো ভ্যাট এবং আবগারি শুল্ক। এখন আমরা জেনে নিব ভর্তুকি কি। কোনো নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ খাতকে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে ভর্তুকি বলা হয়।
আমি আবার বলছি, কোনো নির্দিষ্ট সময়ে কোনো বিশেষ খাতকে সরকার যে আর্থিক সুবিধা প্রদান করে তাকে ভর্তুকি বলে। যা আমরা ম্যাথ করার সময় এসবি নামে পাবো, তার মানে হচ্ছে সাবসিডি। হস্তান্তর পাওনা বা টিপি কি? যে লেনদেনের সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নেই তাকে হস্তান্তর পাওনা বলে। তার মানে হলো হস্তান্তর পাওনার সাথে উৎপাদনের কোনো সম্পর্ক নেই। এরপর আমরা জেনে নিব পিআই বা ব্যক্তিগত আয় বা পার্সোনাল ইনকাম কি। একটি নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরে, একটি দেশের সকল নাগরিকের আয়ের সমষ্টিকে ব্যক্তিগত আয় বলে। তার মানে নির্দিষ্ট সময়, সাধারণত সেটি 1 বছর হবে, এবং দেশের সকল নাগরিকের যে আয়ের সমষ্টি রয়েছে তাকে আমরা বুঝবো ব্যক্তিগত আয়। এরপর আমরা জেনে নিব ডিসপোজাল ইনকাম। জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিয়ে যা অবশিষ্ট থাকে তাই হলো ব্যয়যোগ্য আয় বা ডিসপোজাল ইনকাম। আমি আবার বলছি, জনগণের আয় থেকে কর এবং আনুষঙ্গিক অন্যান্য খরচ বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো ব্যয়যোগ্য আয়। এখন আমরা জেনে নিব লুক্কায়িত মোট জাতীয় উৎপাদন বা এমজিএনপি। তার মানে হলো হোয়াট ইজ মিসিং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যদি আমাদের বলা হয় এমজিএনপি এর পূর্ণরূপ কি, তাহলে আমরা লিখব মিসিং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। মোট জাতীয় উৎপাদন নির্ণয়ের ক্ষেত্রে অনেক সময় সঠিক তথ্যের অভাবে বহু পণ্য ও সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়। এরূপ বাদ পড়ে যাওয়া দ্রব্য ও সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে লুক্কায়িত বা মোট জাতীয় উৎপাদন বলে। তার মানে হলো, যখন মোট জাতীয় উৎপাদন নির্ণয় করা হয়, অনেক সময় সঠিক তথ্যের অভাবে অনেক পণ্য বা সেবার আর্থিক মূল্য গণনা থেকে বাদ পড়ে যায়, এবং এই বাদ পড়ে যাওয়া দ্রব্য বা সেবার আর্থিক মূল্যের সমষ্টিকে বুঝবো আমরা লুক্কায়িত আয় বা মিসিং গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। সুপ্রিয় শিক্ষার্থী, গত ক্লাসে এবং আজকের ক্লাসে যে আমরা জ্ঞানমূলক প্রশ্নগুলো আলোচনা করলাম তা একটু বুঝে পড়বেন, কারণ আমরা পরবর্তী স্টেপে যখন ম্যাথ করতে যাব তখন প্রতিটি জ্ঞানমূলক প্রশ্নই আমাদের কাজে লাগবে, কারণ এখান থেকে হয় পূর্ণরূপ জানতে চাওয়া হবে, অথবা যে সূত্রগুলো আমরা পড়ব সেই সূত্রগুলোর ভেতরে অবশ্যই এই পূর্ণরূপের বিষয়গুলো আসবে, যেমন টিআই কি, টিপি কি, এসবি কি বা এসজি কি, তারপর হচ্ছে ডিপি কি বা আইডিপি কি, ডিসপোজাল ইনকাম, তারপর হচ্ছে এমজিএনপি কি। তার মানে প্রত্যেকটা বিষয় আমাদের ম্যাথ করার জন্য অবশ্যই কাজে লাগবে। সবাই ক্লাসটি বোঝার চেষ্টা করবেন, বাসায় অবশ্যই এগুলো খাতায় লিখে প্র্যাকটিস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।